স্বৈরতন্ত্রের পথ বন্ধে বিদ্যমান সংবিধানের সংস্কার চায় জাতীয় নাগরিক পার্টি। জন আকাঙ্ক্ষায় জাতীয় সনদ তৈরির কাজ করছে ঐক্যমত্য কমিশন। পাওয়ার ট্রানজিশনের একটি সময় এসছে, তখনই হচ্ছে একটি গৃহযুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর কখনোই পুনরাবৃত্তি না হয় এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা হচ্ছে। জাতির সামনে আমাদের সকলের সেই কমিটমেন্ট, সেই অঙ্গীকার রাখতে হবে যাতে আরেকটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে আসবে না। জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করবে। সবাইকে এক হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান বিএনপি মহাসচিবের। জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজদের রুখে দেওয়ার হুঁশিয়ারি জামাত আমিরের। দেশটা আমাদের, এই ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও ওটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে আমরা একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী এবং আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আওয়ামী লীগের ব্যানারে কোনো মিছিল হলেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ, ঠেকাতে ব্যর্থ হলে ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক পুনরুদ্ধারের উদ্যোগকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। চিন্তিত হওয়ার কারণ নেই ভারতের। ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির পরামর্শ। প্রায় 14 ঘন্টার রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান। চট্টগ্রামে খালে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ মিলল 5 কিলোমিটার দূরে। পরিবারের মাতম, এলাকা জুড়ে শোকের ছায়া। দাবি আদায়ে এবার রাইজ ইন রেড কর্মসূচি নিয়ে রাজপথে পলিটেকনিক শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ। কাল জেলা ও বিভাগে মহা সমাবেশের ডাক। এবং বাড়ছে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি। 500 টাকায় 5-এর পরিবর্তে মিলবে 10 Mbps। ভবিষ্যতে শাটডাউন ঠেকাতে বন্ধ হবে সব আইনি ফাঁকফোকর। স্বৈরতন্ত্রের পথ বন্ধে বিদ্যমান সংবিধানের সংস্কার চায় জাতীয় নাগরিক পার্টি। নেতারা বলছেন, এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য গণঅভ্যুত্থান হয়নি। মৌলিক সংস্কার করে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান তাদের। এদিকে জন আকাঙ্ক্ষায় জাতীয় সনদ তৈরির কাজ চলছে বলে জানিয়েছে ঐক্যমত্য কমিশন। সংস্কার ও নির্বাচন নিয়ে বিভিন্ন পক্ষের মতপার্থক্যের মধ্যেই একের পর এক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের পর শনিবার সকাল 10:30টায় জাতীয় ঐক্যমত্য কমিটির সঙ্গে বৈঠকে বসেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দলে ছিলেন সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি সহ অন্যান্যরা। বৈঠকের সূচনা বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, বিদ্যমান ব্যবস্থায় যিনি রাষ্ট্রের ক্ষমতায় আসবেন তার স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ রয়েছে। তাই প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য, সংবিধান ও নির্বাচন ব্যবস্থার সংস্কারের গুরুত্ব দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি। আমাদের সংবিধানে এক ব্যক্তিকেন্দ্রিক একটি কাঠামোর বীজ বপন ছিল, ফলে সেই রাষ্ট্র কাঠামোকে অক্ষুণ্ণ রেখে আসলে যেই ক্ষমতায় যাক না, যেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাক, তার ভিতরেও ফ্যাসিবাদী প্রবণতা থাকবে, স্বৈরতান্ত্রিক হয়ে ওঠার প্রবণতা থাকবে। নাগরিকদের যে নিরঙ্কুশ যেই রাষ্ট্রের মধ্যে যেই অধিকারগুলো রয়েছে, সেটি নিরঙ্কুশ অধিকার কখনোই হচ্ছে আমাদের এই রাষ্ট্রে স্বাধীনতা পরবর্তী সময়ে কখনোই স্বীকৃত হয়নি। একটা সরকার থেকে আরেকটা নির্বাচিত সরকারের যে ট্রানজিশনটা কিভাবে হবে, এই বিষয়টা নিয়ে হচ্ছে মূলত সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। সংসদের স্থিতিশীলতার নামে যেই আমাদের ভয়েস মাস্ক করে রাখা হয়েছে আর্টিকেল 70, সেটি নিয়ে কথা হচ্ছে। জুলাই অভ্যুত্থানে নাগরিক পার্টির সদস্যদের অগ্রণী ভূমিকার প্রশংসা করেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। গণতান্ত্রিক প্রক্রিয়া স্থায়ী করতে জন আকাঙ্ক্ষায় জাতীয় সনদ তৈরির লক্ষ্যে ঐক্যমত্য কমিশন কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। সমস্ত গণতন্ত্র প্রক্রিয়া করতে পারি, যেন সেই ব্যবস্থাগুলোকে আমরা অপসারণ করতে পারি। আমরা চাই
যে জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করবে। সেই কাজে আপনাদের সাথে এক টেবিলে বসতে পারার জন্য আমি গর্ববোধ করি। বৈঠকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, গণপরিষদ নির্বাচন, বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা সহ নানা বিষয় তুলে ধরেন এনসিপি নেতারা। বিচার এবং সংস্কার তার দৃশ্যমানতা নিশ্চিত করার মধ্য দিয়েই। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। অভ্যুত্থানের মতো সবাইকে এক হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে অংশ নিয়ে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র, চীন কিংবা ভারত বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে না। এদিকে আলাদা অনুষ্ঠানে দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র ধরে রাখতে দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপি নেতারা। বাংলাদেশের ক্ষমতায়ন, নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইম্পাওয়ার্ড অ্যান্ড অ্যাম্বাসেডর সিরাজুল ইসলাম ফাউন্ডেশন ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, যেখানে অংশ নেন রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ ও শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষ। যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখানে হচ্ছে একজন মানুষের যে দৃঢ়তা তা প্রমাণ পায়। বক্তব্যের শুরুতেই ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে হতাশ না হতে সবার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, যুক্তরাষ্ট্র, চীন কিংবা ভারত বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে না। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। জুলাই অভ্যুত্থানের মতো ঐক্যবদ্ধ থেকে সবাইকে দেশ গড়ার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এত যে রক্ত ঝরলো, এত যে মায়ের বুক খালি হলো, তার পরিণতি কি হবে শেষ পর্যন্ত? দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভালো হবে এবং খুব ভালো হবে। এদিকে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা অভিযোগ করেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে ভারত। দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র ধরে রাখতে দ্রুত নির্বাচনের দাবি জানান তারা। প্রয়োজনে দাবি আদায়ে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন নেতারা। এই দেশে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নেয়, যেটা বিএনপি বারবার আপনাদের কাছে বলছে। উদ্যোগ না নিলে জনগণকে ঐক্যবদ্ধ রাখা কঠিন হবে, আর জনগণ ঐক্যবদ্ধ না থাকলে ভারতের জন্য সুবিধা হবে। আপনার বিরুদ্ধে যেতে চাই না, রাজপথে নামতে চাই না, দরকার নেই। কার বিরুদ্ধে নামবো? হাসিনা তো নাই। প্রয়োজনে নামবো, প্রয়োজন তখন হবে যখন 111-এর মতো পরিস্থিতি যদি কেউ সৃষ্টি করতে চায়। সংকট নিরসন ও অরাজকতা ঠেকাতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি জনগণকেও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে তারা এখন সোচ্চার। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জনগণকে সঙ্গে নিয়ে দখলদার চাঁদাবাজদের রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, ফ্যাসিবাদের পতন হলেও স্বৈরতন্ত্রের বিদায় হয়নি। সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে দলটির জনসভায় কথা বলেন তিনি। আমির অভিযোগ করেন, ফ্যাসিবাদের আমলে রাষ্ট্র বাধ্য করেছে কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতি করতে। তিস্তা মহাপরিকল্পনা কোনো ধরনের চক্রান্ত ছাড়া বাস্তবায়ন করার দাবিও জানান জামায়াতের আমির। এছাড়া দলের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানান ডক্টর শফিকুর রহমান। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই জনসভার আয়োজন করা হয়। ফেসিবাদীদের পতন হয়েছে, কিন্তু ফেসিবাদ এখনো বিদায় নেয় নাই। এখনো বাংলাদেশের মানুষ এক শ্রেণীর রাজনৈতিক কর্মী যারা কলঙ্ক, তাদের হাতে এখনো নির্যাতিত হচ্ছে। তারা ভয়াবহ চাঁদাবাজের তাণ্ডবে তারা অতিষ্ঠ। ইতিমধ্যে জনগণ প্রতিরোধ করতে শুরু করেছে। জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমরা এই সংগ্রামী জনগণকে অভিনন্দন জানাই এবং আশ্বস্ত করি, চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে আমরা একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এতে বাহিনীর কোনো সদস্যের নিষ্ক্রিয়তার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সকালে বিমানবন্দর থানা পরিদর্শন শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকার 3 থানার পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। শনিবার বেলা 11টার দিকে প্রথমে বিমানবন্দর থানা পরিদর্শনে আসেন তিনি। এ সময় থানার বিভিন্ন কক্ষ এবং ক্যান্টিন ঘুরে ঘুরে দেখেন, খোঁজখবর নেন খাবারের মানের, কথা বলেন দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গেও। পরে গণমাধ্যমে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, জানান আওয়ামী লীগের ঝটিকা মিছিল রোধে পুলিশের কোনো নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতরে তো কারো কোনো সন্দেহ নাই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটারে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা। পুলিশ সদস্যদের বদলি হওয়ার পরও অনেকেই নতুন কর্মস্থলে যোগ না দিয়ে আগের জায়গায় থেকে যাচ্ছেন। এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে নেওয়া হবে ব্যবস্থা। পোস্টিং হওয়ার পরেও যদি যে যায় নাই তাদের ক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাকশন নিব। একটা দিক ছিল খেয়াল রাখতে হলো, আমরা এবার যে চিন্তা ভাবনা করতেছি, যারা ধরেন যে একেবারে নর্মাল পুলিশ সদস্য তাদের একই ডিভিশনে রাখা যায় কিনা। বিভিন্ন থানা পরিদর্শনে গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও উন্নত সে ব্যাপারে দিক নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। পট পরিবর্তনের পর বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে ইসলামাবাদ, তবে এতে ভারতের চিন্তিত হওয়ার কারণ নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। জাতীয় স্বার্থে ভারসাম্য রক্ষা করে পররাষ্ট্র নীতি গ্রহণের পরামর্শ তাদের। অন্যদিকে শুল্ক যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষায় বাংলাদেশের ধীরে চলার নীতিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। জুম্মান সাদিক জ্যাভলিনের রিপোর্ট। 5 আগস্টের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে বেশ আগ্রহী ভূমিকায় পাকিস্তান। বুধবার 15 বছর পর দ্বিপাক্ষিক বৈঠকে বসে দুই দেশের পররাষ্ট্র সচিব। কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্যিক, শিক্ষা, কৃষি ও সাংস্কৃতিক যোগাযোগে মনোযোগ প্রতিবেশীদের। তবে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা কি ভারতের সঙ্গে চলমান টানাপোড়েনে প্রভাব ফেলবে? বিশেষজ্ঞদের পরামর্শ, দুই প্রতিবেশীর মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেই নিজেদের স্বার্থ রক্ষা করতে হবে। আমি মনে করি বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক হলে তাতে ভারতের খুব চিন্তিত হওয়ার কোনো কারণ তো দেখছি না, কারণ আমরা আমাদের জাতীয় স্বার্থের আলোকেই আমরা সম্পর্ক পরিচালনা করতে হবে, এবং সেখানে ভারতের সাথেও যেহেতু নিকট প্রতিবেশী তার সাথেও আমার সে বিবেচনা রেখেই আবার কাজটা করতে হবে। হয় ভারতের সাথে নয় পাকিস্তানের সাথে তাদের সম্পর্কটা একটু বেশি গভীর হয়। এখন যদি দুই দেশের সাথেই অন্তর্বর্তীকালীন সরকার একটা সম্পর্ক তৈরি রাখতে পারে, সেটা কিন্তু ভবিষ্যতে আমাদের ফরেন পলিসির দিক থেকে একটা দিক নির্দেশনা দেবে। গত সপ্তাহের শেষ ভাগে 3 দিনের সফরে ঢাকায় আসেন দুই মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। সচিব পর্যায়ের বৈঠকের পাশাপাশি উচ্চ প্রতিনিধি, পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এই মার্কিন প্রতিনিধি দল। শুল্কনীতি ইস্যুতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না জানালেও 90 দিনের সময় চেয়ে ওয়াশিংটনে চিঠি পাঠিয়েছিল ঢাকা। সদ্য সমাপ্ত সফরেও একাধিকবার ট্যারিফ ও বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের উদ্যোগের বিষয়ে জানানো হয় মার্কিন প্রতিনিধিদের। ধীরে চলার এই নীতিকে ইতিবাচকভাবে দেখছেন বিশেষজ্ঞরা। ভালো কৌশল বাংলাদেশ অবলম্বন করছে যে সরাসরি মানে একেবারে মার্কিন যুক্তরাষ্ট্র যা বলছে সেই অনুযায়ী সরাসরি সাথে সাথেই পদক্ষেপ নেওয়ার জায়গা থেকে একটু সময় নিয়েছে। আমাদের মধ্যে একটা আত্মসচেতনতা বোধ তৈরি হয়েছে, আত্মসম্মান বোধ তৈরি হয়েছে, এবং সেই প্রেক্ষাপট থেকেই আমরা চেষ্টা করছি যে সকলের সাথে সম্পর্কগুলোকে পুনর্বিন্যাস করার জন্য। এছাড়াও মিয়ানমার সহ দক্ষিণ এশিয়ার সব দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের অগ্রণী ভূমিকা ভবিষ্যতে ইতিবাচক ফল দেবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। অবসান হলো প্রায় 14 ঘন্টার রুদ্ধশ্বাস অপেক্ষার। উদ্ধার করা হয়েছে চট্টগ্রামে খালে পড়ে নিখোঁজ 6 মাস বয়সী শিশুর মরদেহ। পরিবারে চলছে মাতম, এলাকা জুড়ে শোকের ছায়া। খবর পেয়ে বাড়িতে ছুটে যান সিটি মেয়র। সমবেদনা জানান পরিবারের সদস্যদের। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। অবসান হলো উদ্বেগ উৎকণ্ঠার। পাওয়া গেছে শিশু সেহেরিসকে, তবে জীবিত নয়, মিলেছে নিতর দেহ। বুকের ধনকে হারিয়ে কান্নায় বারবার মুচড়াচ্ছেন বাবা মা। শনিবার সকালে নিখোঁজের স্থান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে বাড়ির কাছেই নগরীর চাকতায় খালে সেহেরিসের মরদেহ পান স্থানীয়রা। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। আমার মেয়েকে খুঁজতেছি, ওখানে গিয়ে দাঁড়াছিলাম, দাঁড়ানোর পরে পিছনে যখন তাকাচ্ছি দেখি যে ওখানে বাচ্চার একটা লাশ। বাচ্চাটা পাওয়া গেছে এখানে যে চাকতাই বাজার, এখানে চামড়া গুদামের পাশে খাল, এখানে পাওয়া গেছে। অরক্ষিত ছিল, যার কারণে রিক্সা হলো রাস্তা এবং খাল
তফাৎ করতে পারে নাই, খালে পড়ে গেছে। পানির আর রাস্তা যখন সমান হয়ে গেছে তাহলে তো দুর্ঘটনা যে কোনো মুহূর্তে হবে। খবর পেয়ে শিশুর বাড়িতে ছুটে যান সিটি মেয়র, জানান সমবেদনা, বলেন এমন দুর্ঘটনা এড়াতে নেওয়া হচ্ছে নানা পরিকল্পনা। এই 1.5 থেকে 2 মাসের মধ্যে সমস্ত স্ল্যাব ম্যানহোলের ঢাকনি করে দিতে হবে এবং এলাকাবাসীকে আমি বলতে চাই স্ল্যাবের ঢাকনা খুলে বিক্রি করে দিচ্ছে, ম্যানহোলের ঢাকনি খুলে বিক্রি করে দিচ্ছে, সতর্কতামূলক ব্যবস্থা তাদেরকেও নিতে হবে। শুক্রবার রিকশায় করে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে শিশুটি সহ নগরী হিজড়াখালে পড়ে যান মা ও দাদি। এরপর থেকেই উদ্ধার অভিযানে নামে সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার ভোর থেকে যোগ দেন নৌবাহিনীর ডুবুরি দলের সদস্যরাও। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে খুনের ঘটনায় প্রধান আসামি নান্টু সহ 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার নওগাঁ সদর থানার রামরায়পুর আরারাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব জানায়, আকরাম হত্যার ঘটনার পর আসামিরা নওগাঁর প্রত্যন্ত গ্রামে আত্মগোপনে ছিল। প্রযুক্তির সহায়তায় নান্টু ও খোকনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে আসামিরা। এর আগে বুধবার রাতে রাজশাহী নগরীর শহীদ মিনার তালাইমারি এলাকায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করেন আকরাম। সে সময় নান্টু ও খোকন সহ কয়েকজন বখাটের মারধর ও ইটের আঘাতে মৃত্যু হয় তার। পরে বোয়ালিয়া থানায় নিহতের ছেলে হাসান ইমাম বাদী হয়ে 7 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। 6 দফা দাবি আদায়ে এবার রাইজ ইন রেড কর্মসূচি নিয়ে রাজপথে পলিটেকনিক শিক্ষার্থীরা। বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছেন তারা। দাবি আদায়ে অনড় থাকার ঘোষণা দিয়ে কাল সারা দেশে জেলা ও বিভাগীয় শহরে মহাসমাবেশের ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা। দাবি আদায়ে বেশ কয়েকদিন ধরেই রাজপথে পলিটেকনিক শিক্ষার্থীরা। শনিবার রাইজ ইন রেড কর্মসূচি পালনে রাজপথে নামেন তারা। ব্যানার, প্লেকার্ড ও ফেস্টুন হাতে তুলে ধরেন নিজেদের দাবি দেওয়া। কারিগরি শিক্ষার মর্যাদা, চাকরির নিশ্চয়তা ও সমমর্যাদার দাবিতে চলছে এই কর্মসূচি। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে জড়ো হন গাজীপুরের সরকারি বেসরকারি পলিটেকনিকের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। মিছিল শেষে গাজীপুরের শিববাড়ি মোড়ে আয়োজন করা হয় সমাবেশের। বক্তারা বলেন, গত সেপ্টেম্বর থেকে দাবি আদায়ে আন্দোলন করছেন সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, কিন্তু মিলছে না দাবি পূরণের আশ্বাস। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে পালিত হয়েছে একই কর্মসূচি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। পাশাপাশি কুমিল্লায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদও জানান তারা। পরে পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটক অনির্দিষ্টকালের জন্য লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। কোনো সুরাহা না পাওয়া পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব। যৌক্তিক দাবি আমরা যেন আদায় হয় আমাদের, সেই ক্ষেত্রে আমাদের দাবি যদি না আদায় হয় সেক্ষেত্রে আমরা পরবর্তী পদক্ষেপ কঠোরভাবে নিতে বাধ্য হব। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটক লাল কাপড় দিয়ে ঢেকে দেন শিক্ষার্থীরা। জনদুর্ভোগের কথা ভেবে ক্যাম্পাসে কর্মসূচি পালিত হচ্ছে বলে জানান তারা। আমাদের যৌক্তিক দাবিগুলো তাড়াতাড়ি মেনে নেওয়া হোক, এর পরবর্তীতে আমরা ক্লাসে ফিরে যেতে চাই। পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মাথায় লাল কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলটি ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে শহীদ হৃদয় তরুয়া চত্বরে গিয়ে শেষ হয়। কর্মসূচি ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ডিপ্লোমা শিক্ষার্থীদের নৈরাজ্য বন্ধ এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে কর্মক্ষেত্রে বিএসসি প্রকৌশলীদের অধিকার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে বুয়েট শিক্ষার্থীরা। দুপুরে বুয়েটের শহীদ মিনারের সামনে এই মানববন্ধনে 3 দফা দাবি তুলে ধরেন তারা। দাবিগুলো হলো, ইঞ্জিনিয়ারিং নবম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে প্রবেশের জন্য সবাইকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএসসির ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি দেওয়া যাবে না। 10ম গ্রেডের উপসহকারী প্রকৌশলী বা সম্মান পদ সবার জন্য উন্মুক্ত করতে হবে। এ সময় তারা বলেন, বিএসসি ইঞ্জিনিয়ার দীর্ঘদিন ডিপ্লোমাদের শতভাগ কোটা এবং তাদের প্রমোশন সিন্ডিকেটের কারণে নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাই নতুন বাংলাদেশে কোনো বৈষম্য সৃষ্টিকারী কোটার অস্তিত্ব থাকতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। এসএই পদে ডিপ্লোমাদের দাবি অনুযায়ী শুধুমাত্র ডিপ্লোমারাই এখানে আবেদন করতে পারবে, কিন্তু ডিপ্লোমাদের চেয়ে অধিক যোগ্যতা সম্পন্ন বিএসসি ইঞ্জিনিয়াররা 10ম গ্রেডের এসএই পদে আবেদন করতে পারবে না। এটি নিছক হাস্যকর এবং অযৌক্তিক একটি দাবি। দীর্ঘদিন ডিপ্লোমাদের শতভাগ কোটা এবং তাদের প্রমোশন সিন্ডিকেটের কারণে
নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। এখন থেকে কোনো বৈষম্য সহ্য করা হবে না। 3 নং দাবিটা ইঞ্জিনিয়ারদের সাথে বৈষম্যমূলক মনে করে আমরা তার বিরুদ্ধে বিবৃতি দিয়েছি। তবে আমাদের আন্দোলন এবং তাদের আন্দোলন সম্পূর্ণ পৃথক। আজ থেকে 500 টাকায় 5-এর বদলে 10 Mbps গতির ইন্টারনেট পাবেন ব্রডব্যান্ড গ্রাহকরা। একই টাকায় খুব শিগগিরই 20 Mbps গতির সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন ISP-এর সভাপতি ইমদাদুল হক। সকালে বিটিআরসিতে আয়োজিত সেমিনারে কথা জানান তিনি। সেমিনারে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, ভবিষ্যতে ইন্টারনেট শাটডাউন ঠেকাতে বন্ধ করা হবে সব আইনি ফাঁকফোকর। বিনোদন, পড়াশোনা থেকে শুরু করে কেনাকাটা সহ দৈনন্দিন বিভিন্ন কাজে ৬,৮০০ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করছে দেশের ১৩ কোটি ইন্টারনেট গ্রাহক। এর মধ্যে ২,৭০০ জিবিপিএস ব্যান্ডউইথের যোগান দেয় বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, যার ব্যান্ডউইথের মূল্য সম্প্রতি 10% কমিয়েছে সরকার। এমন প্রেক্ষাপটে শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসিতে টিআরএনবি আয়োজিত সেমিনারে গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম না কমালেও 500 টাকায় বাড়তি ব্যান্ডউইথ সরবরাহের ঘোষণা দেন ISP-এর সভাপতি। বলেন, শিগগিরই সর্বনিম্ন 20 Mbps গতির সেবা পাবেন 1,40,00,000 ব্রডব্যান্ড গ্রাহক। 5 থেকে 10 Mbps পাবেন। তার পাশাপাশি 20 Mbps আমরা অচিরেই, আমার কিছু সহায়তা দরকার, বিশেষ করে বিটিআরসি এবং মন্ত্রণালয়ের সহায়তা দরকার। সেই সহায়তাটুকু পেলে আমি মনে করি খুব সহজে আমরা 20 Mbps সেই 500 টাকায় আমরা দিতে সক্ষম হব। এ সময় ব্যান্ডউইথ সঞ্চালন খরচ 5 টাকায় নামিয়ে আনা ও অ্যাক্টিভ শেয়ারিং এর সুযোগ দেওয়ার দাবি জানান ব্রডব্যান্ড সেবাদাতারা। ব্যান্ডউইথ সঞ্চালন খরচ কমানোর আশ্বাস দেন বেসরকারি ফাইবার প্রতিষ্ঠানের এই শীর্ষকর্তা। 10,000 টাকার ট্রান্সমিশন কস্ট 40 টাকায় চলে আসছে। যদি এই জায়গায় আসতে পারে 5 টাকায় আসতে পারবে, খুব বেশি ডিফারেন্স না। কিন্তু সেমিনারে বাংলাদেশে ইন্টারনেট সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। জানান, ইন্টারনেট শাটডাউন ঠেকাতে বন্ধ করে দেওয়া হবে সব ফাঁকফোকর। আগের যেই ম্যালপ্র্যাকটিসের উপরে টেলিকম পলিসি এবং গাইডলাইনগুলোকে ইনফ্লুয়েন্স করা হয়েছিল, সেটা আপনারাও করবেন না এবং টেলিকমিউনিকেশন অ্যাক্ট 2001-কে স্ক্র্যাপ করে সেটাকে সম্পূর্ণভাবে রিভিজিট করব। সেখানে ইন্টারনেট বন্ধ করার সব ধরনের মেকানিজম, কলাকানুন বন্ধ করে দিব। এ সময় সাইবার সুরক্ষা অধ্যাদেশে ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে বলেও জানান ফয়েজ আহমদ তৈয়ব। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। পরিবেশ দূষণ রোধে পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ সরবরাহের উদ্যোগ নিচ্ছে সরকার। এসব ব্যাগ ভর্তুকি মূল্যে বাজারজাত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে প্লাস্টিক দূষণ রোধে করণীয় শীর্ষক সেমিনারে তিনি বলেন, প্লাস্টিক পণ্য পুরোপুরি বন্ধ করা এখনই সম্ভব না হলেও পর্যায়ক্রমে তা বন্ধ করা হবে। তিনি জানান, শিগগিরই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য, কটন বাড, স্ট্র, প্লাস্টিকের চায়ের কাপ নিষিদ্ধ করা হবে। প্লাস্টিক রাতারাতি আমরা বন্ধ করতে পারবো না, কিন্তু বাই ফেজ আমরা বন্ধ করতে অবশ্যই পারবো। পাট মন্ত্রণালয়ের সাথে মিলে আমরা বেশ বড় পরিমাণের পাটের ব্যাগ প্রস্তুত করব। এই পাটের ব্যাগটা আমরা সাপ্লাই দিব সাবসিডাইজড প্রাইসে, যাতে করে 40 টাকা দিয়ে একটা পাটের ব্যাগ কিনতে যে ক্রেতা যখন চিন্তা করে, সেই চিন্তা থেকে সে সরে আসতে পারে। রাজধানীর বায়ু দূষণ কমাতে একটি নির্দিষ্ট এলাকায় একদিনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালালো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে যাত্রাবাড়িতে অভিযানে অংশ নেন প্রায় 600 পরিচ্ছন্ন কর্মী। এ সময় ডিএসসিসি কর্তৃপক্ষ জানায়, বর্ষায় জলাবদ্ধতা নিরসনে শিগগিরই খাল, নালা পরিষ্কারে অভিযান শুরু হবে। কোটি মানুষের ঢাকা এখন জনসংখ্যায় ভারাক্রান্ত। যত আবর্জনা আর যানবাহনের ধোঁয়ায় দূষিত বায়ু শহরের তালিকায় শীর্ষ 10-এ অবস্থানও যেন নিয়মিত ঘটনা। এ অবস্থায় কয়েক ঘন্টার জন্য একটি নির্দিষ্ট এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড এবং কাজলা হয়ে স্টাফ কোয়ার্টার পর্যন্ত 10 কিলোমিটার মহাসড়কে পরিচ্ছন্নতা কাজে অংশ নেন প্রায় 600 কর্মী। তবে এমন কার্যক্রম লোক দেখানো না করে নিয়মিত পরিচালনার দাবি এলাকাবাসীর। আমরা যে টাকাটা দিলাম 6 বছরের, কই 1 টাকা তো করে রাস্তার ভিতরে। এত অপরিষ্কার ওয়ার্ড মনে হয় ঢাকা ছাড়া আর কোথাও নাই। এরকম থাকলে
আলহামদুলিল্লাহ সবাই খুশি। রাজধানীর মহাসড়কগুলো রোডস অ্যান্ড হাইওয়ের আওতায় থাকলেও জনবল সংকটে এতদিন পরিচ্ছন্নতায় কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে তাই স্বীকার করল দফতরটি। ডিএনসিসি কর্তৃপক্ষ বলছে পরিচ্ছন্নতার কাজ তাদের আওতায় না থাকলেও জনস্বার্থেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এই অংশটুকু আমাদের পরিষ্কার কার্যক্রম আমরা চলমান রাখি, কিন্তু সেটা সিটি কর্পোরেশনের মান সেভাবে আমরা করতে পারি না। দুই পাশে আমাদের জায়গা, শুধু এই রাস্তাটা মাঝে রোড অ্যান্ড হাইওয়েজের কাজে এই রাস্তা যদি ময়লা আবর্জনা থাকে এটা দেখতে আসলেই দৃষ্টিকটু, এবং সেটা সিটি কর্পোরেশন হিসেবে আমরা এর দায় এড়াতে পারি না। এ কারণে রাস্তার নিয়ন্ত্রণ আমরা নেওয়ার জন্য আমরা তাদেরকে চিঠি দেব। এদিকে বর্ষা মৌসুম শুরুর আগেই রাজধানীর জলাবদ্ধতা হ্রাস ও এডিসের বিস্তার ঠেকাতে খাল নালা পরিষ্কার অভিযানে নামবে ডিএসসিসি, যা শুরু হবে আগামী 23 এপ্রিল থেকে। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে জামায়াতে ইসলামী। দলীয় নেতাকর্মীদের দেয়া অর্থে হারিয়ে যেতে বসা নগরীর বীরজা খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে দলটি। খালটির খনন কাজ 20 দিনে শেষ করার আশা মহানগর আমিরের। খালে ময়লা আবর্জনা ফেললে জেল জরিমানার মাধ্যমে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সিটি মেয়র। শাখাওয়াত হোসেন টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। দেখে মনে হবে ময়লা আবর্জনার ভাগার, বাস্তবে এটি একটি খাল। ময়লা আবর্জনা আর অবৈধ দখলে চট্টগ্রাম নগরীর বীরজা খালের অস্তিত্ব নেই বললেই চলে। শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নিজস্ব অর্থায়নে বীরজা খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র। প্রতি বছর বর্ষা আসলে বন্দরনগরী পানির নিচে তলিয়ে যাবে, এটি যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে। নগরীর বাকুলিয়া এলাকা বর্ষাকালে সবসময় পানির নিচে তলিয়ে যায়, এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের। বাকুলিয়া সহ আশপাশের এলাকার মানুষকে জলাবদ্ধতার হাত থেকে মুক্তি দিতে এগিয়ে এসেছে জামায়াত ইসলামী। দলটির 250 থেকে 300 শ্রমিক প্রতিদিন কাজ করে 20 দিনের মধ্যে খাল খননের কাজ শেষ করার কর্মসূচি হাতে নিয়েছে। আমরা একটা টেকনিক্যাল কমিটি করেছি, ইঞ্জিনিয়ারিং কমিটি করেছি এবং সম্ভাব্যতা যাচাইয়ের জন্য কমিটি করেছি। এই খালটা যাতে করে একটা মডেল হয়। 30 তারিখ পর্যন্ত সর্স রিমুভ করব। এরপরে অন্তত 7-8-10 দিন লাগবে আমাদের মাটি আমরা যে মুখের অংশটুকু আছে সেখানকার সমস্ত মাটি আমরা তুলে ফেলবো। সিটি কর্পোরেশন সিডি এর পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচিতে জামায়াতে ইসলামীর উদ্যোগের প্রশংসা করেন সিটি মেয়র। হুঁশিয়ারি দেন এখন থেকে খালে ময়লা আবর্জনা ফেলা হলে জেল জরিমানা করা হবে। বীরজা খালটা বাকুলিয়ার জন্য একটা বিশাল চ্যালেঞ্জিং ম্যাটার। বীরজা খালটা যদি সুন্দরভাবে হয় তাহলে পরে এই জলাবদ্ধতার হাত থেকে এই অংশটা দক্ষিণ বাকুলিয়া পশ্চিম বাকুলিয়ার যে জনগোষ্ঠী অনেকাংশে দ্বারা লাঘব হবে। চট্টগ্রামে 71টি খালের মধ্যে বর্তমানে মাত্র 57টির অস্তিত্ব রয়েছে। জলাবদ্ধতা নিরসনে 36টি খালে কাজ করছে সিডিএ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রতি বছরই কমছে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা। গত 4 বছরের ব্যবধানে পরীক্ষার্থী কমেছে 3 লাখেরও বেশি। চলতি বছরই পরীক্ষায় অংশ নেয়নি 1 লাখের মতো। এমনকি রেজিস্ট্রেশন ও ফর্ম পূরণ করেও অনেকে বসছে না পরীক্ষার হলে। বাল্যবিবাহ ও শিশুশ্রমের কারণে পরীক্ষার্থীর সংখ্যা নিম্নগামী জানিয়ে শিক্ষার ব্যয় কমানোর পরামর্শ বিশেষজ্ঞদের। শাকির আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা দেশের শিক্ষা ব্যবস্থার প্রথম ধাপের এই পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যার মাধ্যমে দেশের শিক্ষা তথ্য ও পরিসংখ্যানের বিভিন্ন চিত্র ফুটে ওঠে। তবে গেল কয়েক বছর ধরেই ক্রমাগতভাবে এসএসসি পরীক্ষার্থী কমছে। শুধু তাই নয়, পরীক্ষার প্রাথমিক ধাপ রেজিস্ট্রেশন আর চূড়ান্ত ধাপ ফর্ম পূরণ করেও অনেকেই দিচ্ছে না পরীক্ষা। পরিসংখ্যানে দেখা যায় 2021 সালের এসএসসি পরীক্ষার্থী ছিল 22,40,000। 4 বছরের ব্যবধানে চলতি বছর 3 লাখেরও বেশি পরীক্ষার্থী কমে তা 19,28,000-এ নেমেছে। আর শুধু গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে প্রায় 1 লাখ। এছাড়া এবারের পরীক্ষার প্রথম দিনেই প্রায় 27,000 আর দ্বিতীয় দিনে 29,000 পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি বলছেন, নিয়মিত পরীক্ষার্থীদের সঙ্গে বিগত বছরের অকৃতকার্য শিক্ষার্থীদের সংখ্যা মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা নির্ধারণ করা হয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে শতভাগ পাস দেখানোর যে রীতি ছিল, এর ফলে অনিয়মিত পরীক্ষার্থী কমে মোট পরীক্ষার্থী হ্রাস পেয়েছে। সাম্প্রতিক কয়েক বছরে পাসের হার অত্যন্ত বেশি হয়েছে,
ফলে হয়েছে যে দুটো ক্যাটাগরি অনিয়মিত এবং ইমপ্রুভমেন্ট, এই সংখ্যাটা অনেক কমে গেছে। তবে বোর্ডের এই বক্তব্যকেই পরীক্ষার্থী কমে যাওয়ার কারণ হিসাবে দেখছেন না শিক্ষা বিশেষজ্ঞরা। ছেলেদের কাজে যোগদান আর মেয়েদের বাল্য বিয়েকে কারণ হিসাবে চিহ্নিত করেছেন এই বিশ্লেষক। রুরাল লেভেলে ইকোনমিক হার্ডশিপ বেড়ে গেছে, ফলে পরিবারগুলো তাদের পরীক্ষা দেওয়ার চাইতে শিক্ষার্থীকে কোনো কাজে যুক্ত করতে চাচ্ছে না। বিয়ে দেওয়ার পরে যেটি হচ্ছে যে একটি অংশ শ্বশুরবাড়ি বলছে যে বিয়ে স্কুলে যাওয়ারই দরকার নেই, পরীক্ষা দেওয়ার দরকার নেই, ফলে সে রেজিস্ট্রেশন করুক বা আপনার ফর্ম ফিল আপ করুক, সে পরীক্ষায় অংশগ্রহণ করে নাই। শিক্ষার হার বাড়ানোর পাশাপাশি পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা কমে যাওয়ার প্রবণতা রোধে শিক্ষার ব্যয় কমানোর পরামর্শ তাদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বৈশাখী উপলক্ষে রাঙামাটিতে চলছে মারমা সম্প্রদায়ের জলকেলি উৎসব। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হেফাজত সবুজ, যাচ্ছে তার কাছে। বড় যে সামাজিক অনুষ্ঠান আছে সাংগ্রাই, রাঙামাটি মারি স্টেডিয়ামে এখন চলছে সেই সাংগ্রাইয়ের জলকেলি অনুষ্ঠান। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে আসলে একটি গ্রুপের পানি ছিটানো শেষ হয়ে গেছে, এর মধ্যে আবার আরেকটি গ্রুপে এখনই এখানে ঢুকছে এবং তারপর করে আবার তারা পানি ছড়িয়ে দিবে। মারমা সম্প্রদায় মনে করেন যে এই পানি ছিটানোর মাধ্যমে অতীতে যে বিগত বছরের যে ব্যর্থতা ছিল, যে গ্লানি ছিল, সব ধুয়ে মুছে যাবে, একে অপরকে আসলে নতুন পরিশুদ্ধ রূপে নতুন বছর শুরু করবে। এই ফাঁকে আমরা প্রস্তুতি নিতে থাকি আরেকটি গ্রুপ। আমরা একটু দর্শকদের দেখিয়ে আছি যে এই পানি সব উপভোগ করার জন্য আসলে রাঙামাটি মারি স্টেডিয়ামে প্রচুর পরিমাণে দর্শকের আগমন ঘটেছে, যেখানে মারমা সম্প্রদায় সহ আসলে বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন এখানে সমবেত হয়েছে। তারা নিচে গিয়ে এই জলোৎসবটাকে উপভোগ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে তালে তালে তারাও নৃত্য পরিবেশন করছেন। এবং এখন রাঙামাটি মারি স্টেডিয়াম আসলে লোকারণ্য করতে হবে। মারমা সম্প্রদায়ের এই যে জলোৎসব, এই জলোৎসবের মাধ্যমে বিশ্বাস করে যে বিগত বছরের যে ক্লান্তি, বিগত বছরের ব্যর্থতা যা আছে সবকিছুই তারা আসলে এর মাধ্যমে ধুয়ে মুছে আগামী যে নতুন বছর আসবে সেই নতুন বছরে তারা পরিশুদ্ধ রূপে নতুন রূপে তারা শুরু করতে পারবে। রাঙামাটি মারি স্টেডিয়ামের যে জলোৎসব জলকেলি চলছে, মূলত কিছুক্ষণের মধ্যে আপনারা আরেকটি গ্রুপের আসলে জল বর্ষণ শুরু হবে। এই জল বর্ষণের মাধ্যমে তারা যে এক পক্ষ আরেক পক্ষের যে বিষয় আছে সেগুলি তারা আসলে যে আছে তারা সেগুলি শেষ করবে। তো রাঙামাটিতে যে জল উৎসব চলছে এই ছিল তার আমার কাছে তার সর্বশেষ। নিজ দেশে ফিরতে রাজি রোহিঙ্গাদের তালিকা হালনাগাদ করতে যাচ্ছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। পাশাপাশি আরও দুটি ট্রানজিট সেন্টার ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে শিগগিরই বুঝে নেবে কর্তৃপক্ষ। জনপ্রতিনিধিরা বলছেন প্রত্যাবাসন শুরু হলে সংকট মুক্ত হবে কক্সবাজারবাসী। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন আগামী ঈদ রোহিঙ্গারা যাতে নিজ দেশে উদযাপন করতে পারে সেই লক্ষ্যে এই কাজ করছে সরকার। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। প্রায় ৭.৫ বছর আগে ২০১৭ সালে মানবিক বিবেচনায় জাতিগত নিধনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশ। গণহত্যা ও নির্যাতনের মুখে নানা সময়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রাখাইনবাসীর সংখ্যা এখন ১৩ লাখের বেশি। উখিয়া ও টেকনাফে স্থানীয় বাসিন্দা রয়েছে ৫ লাখের কাছাকাছি। এতে নানামুখী সংকটে কক্সবাজারবাসী। খুব দ্রুত সময়ের মধ্যে যাতে এটি বাস্তবায়িত হলে আমরা মনে করবো আমরা এই উখিয়াবাসী অর্থাৎ কক্সবাজারবাসী একটা বড় ধরনের বোঝা থেকে মুক্ত হবো বলে আমরা মনে করি। সম্প্রতি প্রথম পর্যায়ে ১,৮০,০০০ রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য শনাক্ত করেছে মিয়ানমার। তাই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য প্রস্তুত হচ্ছে ট্রানজিট সেন্টার। ১,৮০,০০০ বলছে, আমার বিশ্বাস এটি ২ লাখের উপরে যাবে। কারো বাচ্চা কাচ্চা জন্ম লাভ করেছে, তো এটির একটি হালনাগাদের ব্যবস্থা করতে হবে। মিয়ানমারের জান্তা বাহিনী রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হলেও দেশটির রাখাইন রাজ্য এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি জানান প্রত্যাবাসন নিয়ে জটিলতা থাকলেও আগামী ঈদে রোহিঙ্গারা নিজ দেশে ফিরে গিয়ে যেন ঈদ উদযাপন করতে পারে সে লক্ষ্যে
কাজ করছে সরকার। রোহিঙ্গারা যেন তাদের দেশে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারে, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে 2018 সাল থেকে নানা চেষ্টা চালিয়ে আসছে বাংলাদেশ, কিন্তু নানা অজুহাতে এখনও একজনকেও ফেরত নেয়নি মিয়ানমার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ডিম মুরগির দাম কমতির বাজারে ক্রেতা স্বস্তি পেলেও কোণঠাসা অবস্থায় প্রান্তিক খামারিরা। উৎপাদন খরচের চেয়ে কেজিতে 20 থেকে 30 টাকা কম দামে ব্রয়লার বিক্রি করতে হচ্ছে বলে দাবি তাদের। এই অবস্থায় 1 মে থেকে খামারে বিনিয়োগ বন্ধের হুমকিও দিয়েছেন তারা। দামপট্টির বাজারে রাজধানীতে 1 কেজি ব্রয়লার মিলছে 160 থেকে 170 টাকায়। উচ্চ মূল্যের নিত্যপণ্যের বাজারে তাই মুরগি কিনে বেশ স্বস্তি পাচ্ছেন ক্রেতারা। গত সপ্তাহে দাম তুলে এই সপ্তাহে তার সাথে কম বিদায় কাস্টমারের চাহিদা একটু বেশি। এরকম যদি থাকে তাহলে জনসাধারণ কিনে খাইতে পারবে। তবে ক্রেতাদের এই স্বস্তিতে বড় সংকটে পড়তে যাচ্ছে মুরগির বাজার। জাতীয় এই ক্রীড়াবিদ ও পোল্ট্রি খাতের এই উদ্যোক্তার সঙ্গে কথা বলে মিলছে এমনই আভাস। তাদের দাবি উৎপাদন খরচের বেশ কমে খামার থেকে মুরগি বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এমন লোকসানের হিসাব টেনে বেশি দিন চলা সম্ভব নয় বলেও জানান তিনি। ব্রয়লারটা বিক্রি করতে হচ্ছে প্রতি কেজিতে 25 থেকে 30 টাকা লস, এবং হলো যে আপনার ডিম বিক্রি করতে হচ্ছে প্রতি ডিমে 2 টাকা থেকে 2.5 টাকা লস। পোল্ট্রি ইউনিট আপনার ম্যানেজমেন্ট যে একটা সেক্টর তৈরি করতে হবে, ক্রাইসিস ম্যানেজমেন্ট সেক্টর, কি করে এই পোল্ট্রি শিল্পকে বাঁচানো যায়। লোকসানের হিসাব মেলাতে না পেরে আগামী 1 মে থেকে খামারে নতুন করে বাচ্চা না তোলার ঘোষণা দিয়েছেন খামারিরা। সরকার যদি আমাদের দাবিগুলো আশ্বস্ত করে, পুঁজির নিরাপদ দিতে পারে, তাহলে আমরা প্রান্তিক খামার চালু রাখবো। তা না হলে আমরা নতুন করে খামারে বাচ্চা তুলব না। এদিকে বাজারের এমন পরিস্থিতির জন্য সরকারের কাছে মুরগির মাংস ও একদিনের বাচ্চার চাহিদা যোগানের সঠিক হিসেব না থাকাকে দায়ী করছে এক খাতের শীর্ষ সংগঠন বিপিআইসিসি। অবশ্যই সারা বছরের সাপ্লাইটা কিছু ডকুমেন্টেশনের আন্ডারে আসে, তখন কিন্তু প্ল্যান করা যায়। একটা খামার রেজিস্ট্রেশন হলো ভালো কথা, পরের বছর যদি রিনিউ না করতে আসে তাহলে বুঝবে খামারটা নাই। বাট আমি তো শিওর না যে খামারটা আছে কি নাই, আমার তো একটা এনশিওরড হতে হবে যে খামারটা আছে। কোনো প্ল্যানিং আসলে করা যাচ্ছে না প্রপারলি এই তার তথ্যগুলো না থাকাতে। তবে প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে ভোক্তা খামারির স্বার্থ সুরক্ষাকে গুরুত্ব দিয়েই কাজ করছেন তারা। এই উঠানামা কিংবা এক জায়গায় খামারি লস লাভের বিষয়টা, এটা আসলে একটু বিশ্লেষণ করা খুব কঠিন। খামারি সাস্টেন করলেই বাজারে যে অস্থিরতাটা, এই জায়গাটায় আমরা মিনিমাইজ করতে পারবো। সুতরাং তখন যেটা হবে উইন উইন সিচুয়েশন, যে খামারিও লাভবান হবে, ভোক্তাও লাভবান হবে। এই জায়গাটা আমাদের বেশ গুরুত্ব সহকারে আমরা দেখার চেষ্টা করছি। গত বছর এ সময় রাজধানী বাজারে 1 কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে 210 থেকে 230 টাকায়। বর্তমান মূল্যের চেয়ে যা 45 থেকে 60 টাকা বেশি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। প্রতি অর্থ বছরের 9 মাস পার হলেও মোটের ওপর বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির বাস্তবায়ন হয়েছে মাত্র 37%। এর মধ্যে বরাদ্দের মাত্র 2.25% ব্যয় করতে পেরেছে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। আর কোনো অর্থই ব্যয় করেনি দুদক। তবে বরাদ্দের 80% অর্থ ফুরিয়ে এডিপি বাস্তবায়নের সবচেয়ে এগিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। অর্থনীতিবিদরা বলছেন প্রকল্প বাস্তবায়নের ধীরগতি নেতিবাচক প্রভাব ফেলবে বিনিয়োগ ও কর্মসংস্থানে। অর্থনৈতিক ও রাজনৈতিক নানা সংস্কারে যখন ব্যস্ত সারা দেশ, তখন বেশ খানিকটা ধীরে চলনীতিতে চলছে চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির বাস্তবায়ন। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMEDর সর্বশেষ মাসিক প্রতিবেদন, মার্চ পর্যন্ত চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে 36.65%। এই হার করোনাকালীন বিশেষ সময়ের চেয়েও কম। এ সময় সবচেয়ে বেশি বাস্তবায়ন হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে। 9 মাসেই বরাদ্দের প্রায় 80% খরচ করেছে এই বিভাগ। এদিকে 9 মাসেও বরাদ্দের 1 টাকাও খরচ না করে নজির গড়েছে দুর্নীতি দমন কমিশন। প্রকল্প বাস্তবায়নে দুর্দশার চিত্র স্পষ্ট স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে। বরাদ্দের মাত্র 2.29% ব্যয় হয়েছে এখানে। অর্থনীতিবিদরা বলছেন প্রকল্পগুলোকে দুর্নীতি, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতেই বাস্তবায়নে দেখা দিয়েছে এমন বেহাল দশা। অর্থের অপচয়, দুর্নীতি এবং অর্থ পাচার, তো সেই বিষয়গুলো কঠোরভাবে বন্ধ করা হবে। এই কারণেই আসলে এই যে প্রকল্প বাস্তবায়নের ধীর গতি।
বরাবরের মতো বছরের শেষ সময়ে এসেও এবার বাস্তবায়নে গতি বাড়বে না বলেও মনে করেন তারা, যদিও এর নেতিবাচক প্রভাব পড়বে বেসরকারি বিনিয়োগে ও কর্মসংস্থান সৃষ্টিতে। এডিপি বাস্তবায়ন করলে সেক্ষেত্রে কিন্তু অনেক কর্মসংস্থান হয় এবং যে অবকাঠামোগুলো তৈরি হয় সেটা কিন্তু প্রাইভেট সেক্টর সাপ্লাই করবে না, প্রত্যেকটা জায়গায় কিন্তু সরকারি আসলে সাপ্লাই দেবে। তো এই যে একটা বড় ক্যাপিটাল গুডের সাপ্লাই দেওয়া, তো সেটা যদি সীমিত হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বেসরকারি যে বিনিয়োগ সেটাও কিন্তু অনেকটাই সীমিত হবে। চলতি অর্থ বছরে 1463টি প্রকল্প বাস্তবায়নে মূল এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় 2,26,165 কোটি টাকা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। গাজা ইসরায়েলি বিমান হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত 70 জন ফিলিস্তিনি, তাদের মধ্যে 10 জন একই পরিবারের সদস্য। অবরুদ্ধ উপত্যকাটিতে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করায় জরুরি সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সংস্থা। আর ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সেনাদের অভিযান চলে অধিকৃত পশ্চিম তীরের ফাওয়ার শরণার্থী শিবিরেও। গ্রেফতার করা হয় অর্ধশতাধিক ব্যক্তিকে। এদিকে ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ধ্বংসের মুখে ফিলিস্তিনের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা। বিশ্ব ঐতিহ্য দিবসে এক বিবৃতিতে আল হক মানবাধিকার সংগঠন বলছে, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় থাকা সত্ত্বেও বেশ কিছু স্থাপনা টার্গেট করেছে তেল আবিব। পাশাপাশি আল মখরুর ও বাটি অঞ্চলে ধ্বংস করছে জীববৈচিত্র্য ও বিভিন্ন কাল সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজ। 2025-27 টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরুর আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থেকে নতুন ধাঁচের ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টপ অর্ডার ব্যাটসম্যানদের দিলেন বড় ইনিংস খেলার তাগিদ। উইকেট নিয়েও সন্তুষ্ট টাইগার অধিনায়ক। বিরূপ আবহাওয়াতেও খেলতে চান ইতিবাচক ক্রিকেট। গত বছর আমরা 4টা ম্যাচ জিতলাম টেস্ট চ্যাম্পিয়নশিপের যেই 12টা টেস্টের মধ্যে, এবং 4টা ম্যাচে বড় দলের এগেনস্টে। এবং ওই গত বছর থেকে এই যে আমরা কিভাবে টেস্ট টিমটা একটা কালচার তৈরি করতে পারি বা আমরা কিভাবে খেলাটা খেলতে চাই, এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হচ্ছিল। এবং নতুন কোচ আসার পরে তার একটা প্ল্যান আছে এবং সে আসলে কিভাবে দলটাকে সামনের দিকে নিয়ে যেতে চায় তার একটা প্ল্যান আছে, এবং যেগুলো অলরেডি প্লেয়ারদের সাথে শেয়ার করেছেন। এবং পাশাপাশি আমরা যারা খেলতেছি আমাদের একটা ইনপুট তো ছিলই। সো আমি আশা করব যে সামনে এবছর যেই 5-6টা টেস্ট ম্যাচ আছে নতুন কিছু আপনারা দেখতে পাবেন। ঢাকা প্রিমিয়ার লিগে পাতানো ম্যাচ খেলার অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এদিকে বোর্ডে আর্থিক অসঙ্গতি অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। কাল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ জিম্বাবুয়ের সিরিজের দ্বিতীয় টেস্ট স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারের চেষ্টা চলছে বলেও জানান বিসিবি প্রেসিডেন্ট। বোর্ড থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে, যেই কাগজ তারা চেয়েছেন। আমাদের অলরেডি কাজ শুরু করেছে আমাদের সিইও, তাকে আমি বলেছি যে ওরা যে যা যা কোয়েরি দিয়ে গেছে ওটাকে যাতে ফুলফিল করে, এটা এক। আর এই মুহূর্তে এক্স্যাক্টলি বলা যাবে না এক্স্যাক্টলি তারা অনুসন্ধানটা কতদূর, ওনারা সময় বলে দিবে এই কতটা অনুসন্ধান হবে। পাতানো খেলাটা থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশনে মানে সিগনিফিকেন্টলি কমেছে। আর এটা কিন্তু একবার বন্ধ হয়ে যায়নি। টেকনিক্যাল কমিটি একটা কমিটি আছে, আমি এসছি 2-3 দিন হয়েছে। তো এর মধ্যে আমরা চেষ্টা করবো এটার একটা ইনভেস্টিগেশন করে যাই, যেটা হয় যদি ইনভেস্টিগেশনে কিছু পাওয়া যায় ডেফিনেটলি শাস্তির ব্যবস্থা করবো আমরা। অ্যাটলিস্ট মানুষের কাছে পৌঁছাবে খেলাটা, এটা খুব ইম্পর্টেন্ট। প্রথম আমি জাস্ট অন্যভাবে দেখি আর কি। আর এখনও কথা চলছে, অন্য কোনো টিম যদি আমরা পাই দিব। এটা আসলে যদিও সময় নেই আজকে খুব তাড়াতাড়ি করবো কিনা, যদি এই ম্যাচ কোনোভাবে আমরা নাও দেখাতে পারি নেক্সট ম্যাচ আমাদের চেষ্টা চলছে আর কি। যেহেতু এর মধ্যে ছিলাম না, মিটিংয়ে যেতে হয়েছে, আসলে আমরা কাজটা করতে পারিনি, হয়তো বা আমরা নেক্সট। আর আপনি জানেন আমাদের আগামী 2.5 বছরের জন্য একটা মিডিয়া রাইটস এর সেলের ব্যাপার আছে, ওইটাও খুব ইম্পর্টেন্ট। ওটার জন্য আমাদের ট্রেনে ডকুমেন্ট তৈরি করে ফেলেছি আমরা চেষ্টা করবো ইন্টারন্যাশনাল মানুষজনকে ইনভাইট করার জন্য। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বৈরতন্ত্রের পথ বন্ধে সংবিধানের সংস্কার চায় এনসিপি। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে গুরুত্বারোপ। জন আকাঙ্ক্ষায় জাতীয় সনদ তৈরির কাজ করছে ঐকমত্য কমিশন। যুক্তরাষ্ট্র, চীন বা ভারত নয়, জনগণই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ, বললেন মির্জা ফখরুল। জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজদের রুখে দেওয়ার হুঁশিয়ারি জামায়াতের।
এবং প্রায় 14 ঘন্টার রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান। চট্টগ্রামে খালে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ মিলল 5 কিলোমিটার দূরে। পরিবারের মাতম, এলাকা জুড়ে শোকের ছায়া। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।